একসাথে অনেকগুলি যখন প্রসেস স্টার্ট হয়, প্যারালালি স্টার্ট হয়, তখন তো সাধারণত ট্রানজাকশন সিরিয়ালি আসবে এরকম কোনো কথা না। ট্রানজাকশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেকানিজম আছে, যে মেকানিজমগুলি ফলো করে। তো কনকারেন্সি একটা ফ্যাক্ট যে অনেকগুলি ট্রানজাকশন দেখা যাবে র্যান্ডম না, মানে সিকোয়েন্সিয়ালি আসবে, কিন্তু প্রত্যেকটার উপর ইন্টারলিফট করে, মানে জাম্প করে আর কি। একটা ট্রানজাকশন T1 হচ্ছে, ট্রানজাকশন T2, ট্রানজাকশন T3, T1 কিছুক্ষণ হবে, T2 কিছুক্ষণ, তারপরে T1 আবার T3 তে যাবে, এভাবে বিভিন্ন জায়গায় জাম্প করে করে ট্রানজাকশন হইতে পারে। এটা হচ্ছে এক ধরনের শিডিউলার ব্যাপার। তো এখানে বলা হইতেছে যে যখন আমরা ট্রানজাকশনটা কনকারেন্টলি হ্যান্ডেল করার চেষ্টা করি, তখন ওরা কনকারেন্ট কন্ট্রোল স্কিম নামের একটা অ্যালগোরিদম অথবা কিছু মেথড ইউজ করে, এবং এই স্কিম বা মেথড অনুসারে সাধারণত নন সিরিয়ালাইজেবল অথবা নন সিরিয়ালাইজেবল যে সকল শিডিউলগুলি আছে, মানে যেগুলো সিরিয়ালেবল না, সেগুলিকে হ্যান্ডেল করা হয় আর কি। এতে যেটা হয় যে অনেক সময় ট্রানজাকশনের কারণে ভ্যালু চেঞ্জ হইতে পারে বা ফেইলিয়ার হইতে পারে, সিস্টেমের রিকভারি যেন করতে পারে, এই ধরনের জিনিসগুলি এরা হ্যান্ডেল করে আসলে মূলত। তো বেশিরভাগ ইউজ করা হয় যে দুইটা ফ্রিকোয়েন্স স্কিম, সেটা হচ্ছে টু ফেজ লকিং এবং স্ন্যাপশট। আমরা দেখে আগে যে লক বেস প্রোটোকল বলতে আসলে কি বোঝায়, মানে জিনিসটা কি। তো লক মানে চ্যাপ্টার 14 একটা ছোট একটা টপিক ছিল লকের। তো ওইখানে বলা ছিল যে যখন ট্রানজাকশন হয় তখন অনেক সময় ধরেন T1 ট্রানজাকশন হচ্ছে অ্যাকাউন্ট এ নিয়ে, T2 ট্রানজাকশন হচ্ছে অ্যাকাউন্ট বি নিয়ে। এখন অ্যাকাউন্ট এ থেকে কিছু টাকা কেটে অ্যাকাউন্ট বি তে চলে যাবে, ট্রান্সফার হবে। তো অনেক সময় অ্যাকাউন্ট এ প্রথমে রিড করবে, তারপরে 50 টাকা ধরেন বিয়োগ করলো, সেটা আবার রাইট করলো অ্যাকাউন্ট এ তে, তারপরে লিভ করে আবার অ্যাকাউন্ট বি তে যাবে, বিটা অ্যাকাউন্ট রিড করবে, তারপর 50 টাকা যোগ হবে, তারপরে ওই ফাইনাল ভ্যালুটা রাইট হবে। এই কাজটা যখন করে, মাঝখানে যে কোনো সময় সিস্টেম ফেলিয়ার হতে পারে, বা কনকারেন্টলি দুইটা কাজ একসাথে আসছে, এখন দুইটা ট্রানজাকশনের ভিতরে প্রথমে এটা কমপ্লিট করবে, এরপরে জাম্প করে বিটা কমপ্লিট করবে। এই বিষয়গুলি যখন হয়, তখন প্রত্যেকটা ট্রানজাকশনকে যেন আইসোলেট করা যায়, মানে T1 ট্রানজাকশন ফুল কমপ্লিট হওয়ার পরে T1 এর উপর বেস করে T2 যেন হয়, এটা ফুল ট্রানজাকশনটা আইসোলেট করা যায়। এই ধরনের ম্যানার্সে যখন আমি কোনো প্রোটোকল ইউজ করে ট্রানজাকশন হ্যান্ডেল করি, এই জিনিসগুলিকে বলা লক বেসড প্রোটোকল। তো লক বেসড প্রোটোকলের ক্ষেত্রে হয় কি, যে ডাটা আইটেম নিয়ে আমি কাজ করতেছি, ওই ডাটা আইটেমটা আমি লক করবো, লক করে তারপর ওই কাজটা শেষ করে ছেড়ে দেবো, আবার নতুন একটা ডাটাতে চলে যাবে, দেন ওই ডাটাটা অন্য কোথাও হয়তো বা কাজ করতে পারে, অনেকটা এরকম জিনিসটা। তো লকটা হয় হচ্ছে মূলত ডাটা আইটেমের উপর। আমি এই অ্যাকাউন্ট নিয়ে যদি কাজ করি, তাহলে এই অ্যাকাউন্টটা আমি লক করে ফেলবো, আমি এই অ্যাকাউন্টটা কাউকে অ্যাক্সেস করতে দিব না, চেঞ্জ করতে দিব না, আপডেট করতে দিব না। ফলে দেখা যাবে যে আমার এই অ্যাকাউন্ট থেকে কাজ শেষ করে যখন বি অ্যাকাউন্টে যাবে, তখন গিয়ে আর কি ক্লিয়ার হবে। এখন কথা হচ্ছে যে লক কত ধরনের হইতে পারে। তো এখানে দুই ধরনের লকের কথা বলা হয়েছে, একটা হচ্ছে শেয়ার্ড এবং আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ। শেয়ার্ড লক, ধরেন দুইজন ব্যক্তি পাশাপাশি শেয়ার মোডে আছে, তাহলে শেয়ার মোডে থাকলে কি ঘটনাটা ঘটে। আর একটা হচ্ছে এক্সক্লুসিভ, মানে দুইজন ব্যক্তি খুব টাইট শিডিউলে আছে, টাইট মোডে আছে, তাহলে কি হইতে পারে। তো এখানে বলা হয়েছে যে ধরেন আমি দুইটা ট্রানজাকশন কল্পনা করতেছি, যেখানে ট্রানজাকশনের আইসোলেশন করার জন্য, মানে ট্রানজাকশন 1টা কমপ্লিট হওয়ার পরে ফুল কাজ শেষ করে ট্রানজাকশন 2তে জাম্প করবে, এর আগে জাম্প করবে না। আবার এমনও হইতে পারে যে ট্রানজাকশন 1 এর কিছু অংশ কাজ করে ট্রানজাকশন 2তে গিয়ে আবার কিছু অংশ কাজ করে ট্রানজাকশন 1 এ আবার ফেরত আসতে পারে। এরকম বিভিন্ন জায়গায় জাম্প করে সে ইন্টারলিফট করে আসলে মূলত ট্রানজাকশনগুলি কাজ করতে পারে। তো এখন আমি যদি লক করার চেষ্টা করি ডাটাগুলিকে, তাহলে কোন ভাবে ডাটা লক করলে সে ভ্যালিড হবে। তো এখানে দুই রকমের লকিং সিস্টেমের কথা, মোডের কথা বলা হয়েছে, মানে দুইটা মোডে যদি আমার ট্রানজাকশন থাকে তাহলে তাকে দুই রকমের লক করা যেতে পারে। একটাকে বলা হচ্ছে শেয়ার্ডের মানে হচ্ছে যে যখন যেই ডাটাটা আমি লক করতেছি সেই ডাটাটা শুধু রিডই করতে পারবো, রাইট করতে পারবো না, শুধু রিড করতে পারবো। এর মানে আপনি চাচ্ছেন, ধরেন আপনি একটা অ্যাকাউন্ট অ্যাক্সেস করবেন, অ্যাকাউন্টে কত টাকা আছে, আপনার সাথে আরো 10 জন ফ্রেন্ড আপনাদের অ্যাকাউন্টটা দেখতে চায় যে অ্যাকাউন্টে কত টাকা আছে, শুধু দেখতে চায়, রিড, এখানে রাইট করতে চাচ্ছে না, তাহলে এটাকে বলা হয় শেয়ার্ড মোড লক।
মানে হচ্ছে আপনি ওই একটা ট্রানজাকশন, যে ট্রানজাকশনটা রিড করা ট্রানজাকশন অপারেশন, কোনো রাইট নেই, আপডেট ভ্যালু নেই, তাহলে শুধু আপনারা 100 জন মিলে যদি দেখেন শেয়ারিং এ, কোনো প্রবলেম নেই এটাতে। এটা বলা যাচ্ছে শেয়ার্ড মোড লক। এই জায়গায় শুধুমাত্র রিড হবে, কোনো রাইট হবে না। তাহলে শেয়ার্ড লক যখনই আসবে তখন বুঝতে হবে যে লক শেয়ারিং যদি হয়, এস দিয়ে এটাকে বলা হয় লক এস, তাহলে বুঝতে হবে ওই ডাটাটা শুধু রিড করতে পারবে সবাই, কিন্তু রাইট করতে পারবে না। সেকেন্ড একটা হচ্ছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভের ক্ষেত্রে রিডও করতে পারবে, রাইটও করতে পারবে। এই ক্ষেত্রে ডাটা লক আনলকের একটা বিষয় থাকে। তাহলে দুই ধরনের লক আমরা বুঝতে পারছি। এখন লক আনলক বা শেয়ার আপনার এক্সক্লুসিভ, এই জিনিসগুলি কিন্তু র্যান্ডম ঘটবে একটা ট্রানজাকশন বা দুইটা তিনটা মাল্টিপল ট্রানজাকশনের ক্ষেত্রে। কখনো একটা ট্রানজাকশনে হয়তো বা লক এস মানে শেয়ার্ড লক হইতে পারে, আবার হঠাৎ করে নিচের ট্রানজাকশন আরেকটাতে এক্সক্লুসিভ লক হইতে পারে। মানে আপনি শুধু শেয়ার লক দিয়ে যে পুরো ট্রানজাকশনের পার্টটা কমপ্লিট করতে পারবেন এরকম না। কখনো শেয়ার্ড হবে, কখনো এক্সক্লুসিভ, কখনো এক্সক্লুসিভ দুইবার হইতে পারে, কখনো শেয়ার দুইবার হইতে পারে। এখন কোন লকের পর কোন লকে জাম্প করা যাবে এইটার জন্য একটা ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, আপনি একটা ধরেন এই যে এরকম, ধরেন আপনি বি ডাটা নিয়ে কাজ করতেছেন, এখানে এক্সক্লুসিভ লক আছে এক্স, আবার এখানে রিড করছে এক্সট্রা বিটা, ধরেন বি ডাটা থেকে 50 বিয়োগ দিয়ে রাইট করছে, তারপর আনলক করছে। এই যে আনলক করার আগ পর্যন্ত বি ডাটাটা লক হয়ে আছে, এটা রাইট করছে কিন্তু বি ডাটাটা ছেড়ে দেয়নি, মানে বি ডাটা অন্য জায়গায় গিয়ে কাজ করতে পারবে না। তাহলে যখন আনলক করলো তখনই কিন্তু সে ছাড় পাইলো, ছাড় পাওয়ার পরে তখন এ ডাটাটা আবার লক করলো, করার পরে এই ডাটাটা রিড করলো, তারপরে এর সাথে 50 যোগ করে রাইট করে আনলক করলো। তাহলে বি এবং এ দুইটা ডাটায় আনলক হয়ে গেছে, মানে এখন এইটা নিয়ে অন্য কোনো ব্যক্তি কাজ করতে পারবে। এইটা একটা সিস্টেম, এটা একটা লক বেস সিস্টেম। কিন্তু দেখেন কখনো লক এক্স হয়েছে, আবার নিচে আরো অনেক এক্সাম্পল দেখবেন যে লক এস ও আছে, মানে শেয়ার লক হয়েছে। তো যেহেতু এখানে রাইট আছে এই জন্য লক এক্স হবে, যদি রাইট না থাকতো একটা তাহলে শেয়ার্ড হইতো আর কি। তো এখানে বলা হইতেছে যে অনেক সময় যখন লক থাকে তখন আপনার তো অনেক সময় এ অ্যাকাউন্ট থেকে বি অ্যাকাউন্টে ডাটা ট্রান্সফার করতেছেন, এর হয়তো বা কিছু ইনফরমেশন আপনার লাগতে পারে, কিন্তু এ যদি লক থাকে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন না। তখন আপনি অনেক সময় রিকোয়েস্ট করবেন যে লকটা ওই ডাটা আইটেমটা আমাকে একটু দাও, রিকোয়েস্ট করে নিয়ে নিলাম তোমার কাছ থেকে, এরকম কিছু হয় অনেক। তখন ওই অপারেশন ডিপেন্ড করবে হচ্ছে যদি গ্র্যান্ট করে কিনা, মানে আমি কনকারেন্স কন্ট্রোল ম্যানেজার, তো আমার কাজ হচ্ছে আমার প্রোগ্রামটা এমন ভাবে তৈরি করা যে আমি তোমার রিকোয়েস্টটা দেখবো যে তুমি আসলে কোন ডাটাটা চাচ্ছ। সেই ডাটাটা যদি লক করা থাকে আমি চেক করে দেখবো যে তোমাকে গ্রান্ট করতে দিব কিনা। যদি লক করা নাও থাকে তাও আমি অন্য দিব নাকি তোমাকে দিব, অথবা লক আছে সেটাকে আনলক করে তোমাকে দেওয়া যাবে নাকি দেওয়াই যাবে না। এই জিনিসটা আমি মানে কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার সে গ্রান্ট করে, এবং সে গ্রান্ট করে চেক করে যে শেয়ার্ড আর এক্সক্লুসিভের মধ্যে কোন অবস্থায় থাকলে আমি ডাটাটা দিব। তো এই জিনিসটাকে সহজ ভাষায় বলা হয় কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স। তো কম্প্যাটিবিলিটি ম্যাট্রিক্স যেটা হয় যে আপনি যখন কোনো একটা ডাটা বা দুইটা ডাটা নিয়ে কাজ করতেছেন মাল্টিপল ট্রানজাকশনের মধ্যে, তখন অনেকগুলি সেট অফ লক থাকতে পারে, লক মুভ থাকতে পারে, হয়তোবা কখনো লক এক্স, কখনো লক এক্স, এরকম ব্যাপারটা। তো এখানে বলা হয়েছে যে ধরে নেন যে আপনার কাছে দুইটা লক আছে, লক এ এবং বি, দুইটা ডাটা নিয়ে লক শুরু করছে, লক মোড আর কি। এ এবং বি রিপ্রেজেন্ট করতেছে দুইটা লক মোডকে। এখন যদি আমি দেখতে চাই যে এ থেকে বি তে ডাটা যাবে না বি থেকে এ তে ডাটা আসবে, কে কাকে করতে পারে, মানে কে কাকে অ্যাক্সেস করতে পারে, সেটা যদি আমি জানতে চাই তাহলে আমাকে একটা ম্যাট্রিক্স দেখতে হবে। এই ম্যাট্রিক্সটা মাথায় রাখলে বুঝবো যে লক কম্প্যাটিবিলিটি হয় কিনা, মানে লকটা আসলে অ্যাকসেপ্টেড কিনা। তাহলে দেখেন যদি কোনো ডাটা শেয়ার্ড মোডে থাকে আর আরেকটা যদি শেয়ার মোডের ট্রানজাকশন মানে আরেকটা অপারেশন যদি হয়, তাহলে শেয়ার টু শেয়ারে সে লক কম্প্যাটিবিলিটি আছে, মানে শেয়ার টু শেয়ারে ডাটা সে লক আনলক করতে পারবে, এটা বুঝাইতেছে। অর্থাৎ কম্প্যাটিবিলিটি বুঝাইতেছে যে রিলেশন করতেছে দুইটা মোডের মধ্যে, যে দুইটা মোডের ভিতরে যদি ট্রু থাকে তাহলে আমি বলতে পারি যে এ আর বি কম্প্যাটিবল হলে কি হবে, যে এ আর বি এর মধ্যে যদি কোনো ট্রানজাকশন হয় এবং এই ট্রানজাকশন গুলি যদি শেয়ার্ড হয়, দুইটাই শেয়ার্ড হয়, তাহলে দুইটার মধ্যে ডাটা আদান প্রদান করতে পারবা। অর্থাৎ তুমি ট্রানজাকশনের লক আনলক স্টেটে চেঞ্জ করতে পারবা, শেয়ার করো। কিন্তু
কোনো একটা জিনিস যদি শেয়ার্ড হয় সেটা যদি এক্সক্লুসিভ পাঠানোর দরকার পড়ে তখন এটা সম্ভব না, কারণ এক্সক্লুসিভ আমার রাইট করতে হবে। তা আমি একটা জিনিস আপনাকে শেয়ার করলাম, বললাম যে আপনি শুধু এটা পড়বেন, আর আপনি কি করছেন এটার উপর লেখা শুরু করলেন, এটা সম্ভব না, এটা ফলস। এই জন্য শেয়ার টু শেয়ার একমাত্র কম্পিটেবল, মানে শেয়ার থেকে শেয়ারে যদি যায় তাহলে সেটা রিড করে ডাটা ভ্যালু চেঞ্জ হবে না, লক আনলক করা যাবে। কিন্তু শেয়ার টু এক্সক্লুসিভ বা এক্সক্লুসিভ টু শেয়ার বা এক্সক্লুসিভ টু এক্সক্লুসিভ, এইগুলি ক্ষেত্রে রাইটিং আছে ব্যাপারটা, মানে কোনো কিছু লিখার ব্যাপারটা আছে, নতুন ভ্যালু চেঞ্জ হওয়ার অবস্থা আছে। এই জন্য এগুলি সাধারণত কম্পিটেবল না, এগুলির জন্য কিছু প্রোটোকল চেঞ্জ করতে হয় আর কি। তো এই জিনিসটা হয়তো বা দেখা যায় যে ডেডলকে পড়তে পারে, ওয়েট করতে হতে পারে, রোল ব্যাক করতে হতে পারে, অনেক ধরনের কাজ আছে। তো এইটা এখানে বোঝানো হয়েছে যে কম্পিটেবল ম্যাট্রিক্স। আপনারা এখানে ইন ডিটেলস পড়লে বুঝবেন আরো কম্পিটেবল এর ক্ষেত্রে। তো আমরা এখানে একটা ট্রানজাকশন 1 ধরি, যেমন ট্রানজাকশন 1 একটা, এখানে সবগুলো ট্রানজাকশন একটা আলাদা নাম্বারিং আছে, বই একটা জায়গায় দুই একটা জায়গায় হয়তো ট্রানজাকশন নাম্বারিং এ ভুল আছে, আমি দেখাই দিব না। ট্রানজাকশন 1 একটা ট্রানজাকশন দেখছে এবং সেটা হচ্ছে লগ বেস ট্রানজাকশন। তো লগ বেস ট্রানজাকশনের ক্ষেত্রে এখানে বলা হইতেছে যে দুইটা অ্যাকাউন্ট আছে, তো আমি অ্যাকাউন্টটা এভাবে ঘুরাইছি যে বি অ্যাকাউন্ট থেকে 50 টাকা ট্রান্সফার করে এই অ্যাকাউন্টে নিয়ে আসবো। তাহলে ব্যাপারটা কিভাবে রিড করবো আমি? ধরেন এক্সক্লুসিভলি বিটা লক করছে, এর মানে হচ্ছে বিটা রাইট করা যাবে, রিডও তো হবেই, রাইটও হবে, কারণ যেহেতু এক্সক্লুসিভ মোডে যদি কোনো লক থাকে তাহলে ওইটা রিড রাইট দুইটাই করা যায়। তাহলে দেখি আমরা একটা বি কে লক করা এক্সক্লুসিভ মোডে, ততক্ষণ আমরা সবাই বুঝে গেছি যে বিটাকে এখন রাইট করা হইতে পারে। তারপর বিটা রিড করলো, কত টাকা আছে সেটা রিড করলো, তারপরে 50 টাকা বাদ দিল, তারপর রাইট করলো, রাইট হয়ে গেছে। এখন রাইট করার পরে একমাত্র আনলক করতে পারবো, এর আগে আনলক করতে পারবো না, কারণ লক এক্স এর কাজ হচ্ছে রাইট করতে হবে। দেন বি রাইট করে তারপরে আনলক করে দিলাম। এবার এক্সটা লক এক্স হচ্ছে এ, রিড করলাম, 50 টাকা অ্যাড করলাম, রাইট করে আনলক করে দিলাম। এই দুইটা এই পুরো সিকোয়েন্সটা যখন একবারে রান করলো, এই পুরোটা হচ্ছে আইসোলেটেড একটা সিকোয়েন্সের একটা ট্রানজাকশন। এই ট্রানজাকশনের ভিতরে দুইটা ভ্যালু আমাকে নেওয়া হয়েছে, লক এ এবং বি, দুইটা ভ্যালু আনলক করে বের করে দিচ্ছে, তার মানে হচ্ছে এখন এটা দুইটা ফ্রি হয়ে গেছে এবং রাইট হয়ে গেছে, তার মানে পুরো ট্রানজাকশনটা ভ্যালিড। এখন ঝামেলাটা দেখেন কি হতে পারে। প্রথমত হচ্ছে আমি যদি ধরি যে লক এক্স, মানে এখানে ধরে নেন এখানে 100 টাকা 200 টাকা, তো এটা আমি বলতেছি কিভাবে হয়। ধরেন এ এবং বি, এ অ্যাকাউন্টে $100 আছে আর বি অ্যাকাউন্টে $200 আছে। এখন কি হবে? প্রথমে লক এক্স এ বিটা রিড করবে $200, মানে $200টা রিড করবে, আর কেউ $200 এক্সেস করতে পারবে না। তারপরে রিড করবে বি, $200 সে রিড করে নিয়ে আসলো, 200 থেকে 50 বিয়োগ দিল, 150 হয়ে গেল। এরপরে রাইট করবে $150, নতুন ভ্যালু হচ্ছে বি এর। তারপরে বি এর ট্রানজাকশনটা ছেড়ে দিবে যে দেখো তোমার $150 রাইট হয়েছে এবং ফাইনাল ভ্যালু হচ্ছে বি 150। এবার লক এক্স এর ক্ষেত্রে $100 বলা আছে নিচে, $100টা সে নিল, রিড করলো $100, 150 হয়ে গেল 50 যোগ করার পরে, তারপর রাইট করে ছেড়ে দিল $150, তারপর আনলক করলো। আচ্ছা, তাহলে দুইটা ভ্যালু দেখেন, বি এর ভ্যালু 150, এ এর ভ্যালু 150, এটা হচ্ছে ফাইনাল দুইটা ভ্যালু। তাহলে দুইটা যদি যোগ করি তাহলে হবে $300, মানে $300 আর কি। তাহলে ফাইনাল ট্রানজাকশনের $300 হবে, যেমন এই যে নিচে লেখা আছে এটা। যেমন যদি আমি এভাবে প্রথমে লক এস করি, লক এক্সটা পরে আসতেছে, আমি দেখি, তাহলে আমি বুঝে গেছি যে দুইটা যোগ করলে $300 হয়। তো দেখেন আরেকটা ট্রানজাকশনে যদি আমি বের করি, আরেকটা ট্রানজাকশন হইতেছে যে ট্রানজাকশনে শুধু রিড করে, কারণ কি? কারণ লক এস শেয়ার্ড লকের ক্ষেত্রে এটা রিড করতে হবে। প্রথমে আগে এর নিলাম, এর ভ্যালুতে 150, সেটা লক করে ফেললাম, ওই যে আনলক করা হয়েছিল তখন রিড করলাম এর ভ্যালু 150, আবার আনলক করে ছেড়ে দিলাম এ, ঠিক আছে আমি রিড করছি $150, আমি চেক করে পাইলাম। এবার $150 রিড এ ভ্যালুটা ছেড়ে দিলাম, এবার লক করলাম বিটা আবার ধরলাম, ধরে বিটা রিড করলাম, দেখলাম ওইটা $150, তারপর আনলক করে দিলাম বি, দুইটা ভ্যালু ফ্রি হয়ে গেল। হওয়ার পরে দুইটা ভ্যালু আরেকটা অপারেশনে চলে গেল নিচে, ডিসপ্লে প্লাস বি, মানে হচ্ছে 150 যোগ 150 সমান 300। তাহলে বোঝা গেল যে এইখানে যে ট্রানজাকশনটা হয়েছে, এই ট্রানজাকশন ফাইনাল রাইট হয়েছে 150, আর এখানে একটা ট্রানজাকশন হয়েছে যেখানে টোটাল যোগফলটা 300 আসছে। তাহলে বোঝা গেল যে আমি $300 ফাইনাল ভ্যালুটা হচ্ছে ভ্যালিড ভ্যালু। এটা যদিও কনকারেন্টলি হয়েছে,
কিন্তু এই পসিবল ভ্যালুটাই হচ্ছে 300। কিন্তু এমনও হইতে পারে যে এটার ভ্যালু হইতে পারে 250, এবং সেটি হচ্ছে আমাদের মূল জিনিস দেখার বিষয় যে আসলে কেন 250 হইতে পারে। 250 হইতে পারে একটা ক্ষেত্রে যে যখন কনকারেন্টলি, এই যে শিডিউল 1 দেখেন কনকারেন্টলি অ্যাক্সেস করবে, ধরেন এরকম একটা ভ্যালুজ অ্যাক্সেস করলো আর কি। তো এখানে একটা শিডিউল দেওয়া হয়েছে, এই শিডিউলটার কথা আমরা যদি খেয়াল করি, একটা ট্রানজাকশন আগে যে ট্রানজাকশনটা দেওয়া হয়েছে সেটাই, কিন্তু সমস্যা হচ্ছে এই ট্রানজাকশন গুলি একটু নন সিরিয়ালাইজ স্টেটে আছে, যেহেতু সিরিয়ালি ট্রানজাকশন হয় না সাধারণত। তাহলে নন সিরিয়াল স্টেটে থাকার কারণে কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার আমি নিলাম, সে গ্রান্ট করে বলবে যে কোন ট্রানজাকশনটা গ্রান্ট হবে, কোন ট্রানজাকশন গ্রান্ট হবে না, এবং সেই অনুসারে জাম্প করে করে কাজ করবে। এখন আমরা এইটার ভ্যালুটা দেখি, ধরেন ওই সেম ট্রানজাকশন দুইটা এইভাবে হইতেছে, এটা হইতে পারে, এটা পসিবল সিনারিও হইতে পারে এরকম। প্রথমে কি করলো, লক এক্স বি, এক্সক্লুসিভলি লক করলো বি, তার মানে রাইট হওয়ার সম্ভাবনা আছে। যখনই লক এক্স হবে তখনই কনকারেন্সি কন্ট্রোল দেখবে যে এটা তো রাইট করার মতো পারমিশন চাচ্ছে, ঠিক আছে আমি রাইট করার পারমিশন দিই কোন ভ্যালুটা বি কে, কোন ট্রানজাকশনে টি1 ট্রানজাকশনে আমি এই রাইট করার পারমিশনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সে করলো কি, বিটা রিড করলো, তাহলে বি এর ভ্যালু ছিল $200, $200 সে রিড করে ফেললো। তারপর $200 কে সে 50 বিয়োগ দিলে $150 হলো, $150 রাইট করলো, রাইট করার পর আনলক বি করে দিল, $150 এই ভ্যালুটা ছেড়ে দিল। দেওয়ার পরে পরের ট্রানজাকশনে চলে গেল, লক এস, শেয়ার্ড লক এ গ্র্যান্ড করলো ট্রানজাকশন 2 তে, শেয়ার্ড লকে শুধু রিড হয়, তাহলে $100 ছিল এর ভ্যালু, $100টা রিড করলো, তারপরে আনলক করলো, $100 ছেড়ে দিল। দেখেন এইখানে, দেখেন এই যে এখানে আবার লক এস করছে, মানে শেয়ার্ড করে ফেলছে এই জায়গাটা। শেয়ার্ড মানে হচ্ছে বি ভ্যালুটা সে শুধু রিড করতে পারবে, এটা বুঝাচ্ছে। তাহলে তখন শিডিউলার দেখলো যে বি ভ্যালু তো এখানে রাইট করে ছেড়ে দিছে, বি ভ্যালুর এখানে যেহেতু দরকার আছে তাহলে নিয়ে নেই, তাহলে সে গ্র্যান্ড করবে বি ভ্যালুটা শেয়ার্ড হিসেবে, শুধু রিড করতে দিবে কিন্তু রাইট করতে দিবে না, বলে বি ভ্যালুটা তুমি তাহলে রিড করতে দাও। তখন এই যে বি ভ্যালুটা রিড করলো, বি ভ্যালু এই মাত্র আছে হচ্ছে $150, তাহলে এর ভ্যালু 150, বি এর ভ্যালু পাইছে 150, এইভাবে। তারপর হচ্ছে এখানে সরি এর ভ্যালু হচ্ছে 100 আর বি এর ভ্যালু হচ্ছে 150, সরি দুইটা হচ্ছে এই ভ্যালু। তারপরে ডিসপ্লে করলো এ প্লাস বি, আনলক করে দিল বি ভ্যালু বের করে দিল, নাও $150, আর এর ভ্যালু তো 100 ছিলই। দেন ডিসপ্লে হচ্ছে 100 যোগ 150 মানে হচ্ছে 250, তাহলে 250 ডিসপ্লে করলো, আপনি দেখতেছেন $250 ডিসপ্লে হয়েছে। ডিসপ্লে হওয়ার পরে জাম্প করে আবার এই এক্সক্লুসিভলি এটা রাইট করলো, এক্সক্লুসিভলি রাইট করার জন্য চিন্তা করলো যে এখানে যেহেতু এক্সক্লুসিভ তাহলে গ্র্যান্ট এক্স করি, তাহলে গ্র্যান্ট হইলে সে রিড এ করবে, এ কিন্তু $100 ছিল, ওই $100 থেকে $50 বিয়োগ গেল, বিয়োগ গিয়ে তারপর হইলো কত আপনার $50 রাইট করে আনলক করলো, $50 ছেড়ে দিল। কি হলো এটা, মানে এখানে কিন্তু আসলে কোনো হইলো না, মানে কোনো ভ্যালু মিললো না। কিন্তু প্রথমত হচ্ছে আগে ছিল বি এর ভ্যালু 200 ভ্যালুটা চেঞ্জ হয়ে 150 হয়েছে, এই পর্যন্ত ঠিক আছে। এখানে শেয়ার্ড হয়েই গ্যাঞ্জামটা লাগছে, যখন এখানে শেয়ার্ড হয়ে আগে ভাগে ডিসপ্লে হয়ে গেছে, আগে ডিসপ্লে হয়ে করছে 250 ভ্যালু এসে গেছে, এটা একটা পসিবল সিনারিও। 250 হওয়ার পরে সে দেখাই দিছে $250। এরপর আবার লক এক্স এ গেল, এক্স এর ভ্যালু তো এখনো, এ এর ভ্যালু তো আগের মতো 100 আছে, 100 থেকে 50 গিয়ে গেলে 50 হলো, মাঝখানে গ্যাপটা হয়ে গেল কি, মানে এর ভ্যালু 50 ঠিকই হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল না, কিন্তু আপনার বি এর ভ্যালু আবার 250 হয়ে গেছে। মানে এরকম একটা ট্রানজাকশন, এটা হচ্ছে কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজারের একটা ট্রানজাকশন হইতে পারে। তো এইটা হচ্ছে এক ধরনের, এইটা একটা এক্সাম্পল কনকারেন্সি কন্ট্রোলের, যে কিভাবে সে লক আনলক করে এবং ভ্যালুটা কিভাবে চেঞ্জ হতে পারে। যদি আমি কখনো কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার ইউজ করি তাহলে এরকম র্যান্ডম নন সিরিয়াল শিডিউল দিয়েও 2 রকমের ভ্যালু নিয়ে আসতে পারবো, যে কেন 250 ভ্যালু আসছে, কেন এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে, এই বিষয়টা। তাহলে 2 রকমই আমার ট্রানজাকশন হইতে পারে, এটা বোঝানো হচ্ছে আসলে।
ফলে যেটা হয়েছে যে এখানে ভ্যালুটা কিছুটা ইনকনসিস্টেন্ট লেভেলে চলে আসছে, কিন্তু যদি আমি 250 ভ্যালু পাইছি, এখানে 250 ভ্যালু কিন্তু আমি আসলে বুঝে উঠতে পারবো না। তো এখন আমি যদি এটার পরবর্তী আরেকটা ট্রানজাকশন দেখি, যে আমরা আগে যে লকটা করছিলাম T1 আর T2 তে, এই যে এই জায়গায় T1 আর T2 তে, এখানে তো লকটা করছিলাম হচ্ছে প্রতি কাজের শেষে, রাইট হয়েছে লক হয়েছে, রাইট হয়েছে লক হয়েছে, আনলক হয়েছে। এখন যদি এটাকে একটু চেঞ্জ করে আরেকবার লিখি, ধরে নিই যে প্রথমে লক করলাম, বি রিড করলাম, 50 টাকা বিয়োগ করলাম, 150 টাকা হইলো, 150 টাকা রাইট করলাম, লক করলাম, আবার আনলক কিন্তু হয়নি, বি এর ভ্যালু আনলক হয়নি। দেন হচ্ছে লক করলাম এক্স এর ভ্যালু 100 টাকা, 100 টাকা রিড করলো, 150 টাকা হইলো, তারপর রাইট করলাম 150 টাকা, দুইটা এখনো লক হয়নি। লাস্টে গিয়ে দেখেন আনলক করছি, কাজ শেষ, তারপরে আনলক করলাম বি, তারপর আনলক করলাম এ। এটাকে বলা হয় ডিলেইড আনলক, মানে একটু দেরি করে আনলক করলাম। তাহলে কি ঘটনাটা ঘটে, মানে আমি যদি এই ধরনের ট্রানজাকশন ফলো করি, যে যদি ট্রানজাকশন 1টা যেরকম ডিলে করি নেই, সাথে সাথে আনলক করে দিছি, কিন্তু ট্রানজাকশন 3 এর ক্ষেত্রে হচ্ছে ডিলে করে আমি ট্রানজাকশন করছি, একটু দেরি করে। তারপরে এটাও দেখেন ওই সেম ট্রানজাকশন 2 এর ক্ষেত্রে আমি আনলক করছি সাথে সাথে, কিন্তু এখানে কি করছি, লক এস এ ট্রানজাকশন করছি, রিড করলাম, ট্রানজাকশন লক এস বি করলাম, রিড করলাম, ডিসপ্লে করার পরে সব একসাথে বের করছি, মানে লক করে দিলাম, আনলক করছে এ, আনলক করছে বি। কিন্তু একটু আগে আমাদের হয়তো বা ছিল হচ্ছে প্রতিটা লাইনের শেষে আনলক, লাস্টে গিয়ে ডিসপ্লে ছিল। তো দুইটার ভিতরে ডিফারেন্সটা হচ্ছে কি, যে আমি এ এবং বি এর ভ্যালু সব কাজের শেষে আনলক করছি, কারণ এ আর বি এর ভ্যালু কাজ শেষ হয়েছে, হওয়ার পর অন্য ভ্যালু তো এটা অ্যাক্সেস করবে, কিন্তু তার আগে আমি করলাম কি, এটা কমপ্লিট করে ফাইনালি একটু ডিলে করে করলাম, ছাড়লাম। তো এই ক্ষেত্রে যেটা হয় যে কিছু প্রবলেম তৈরি হইতে পারে। কি প্রবলেম তৈরি হইতে পারে, যেমন ধরেন প্রথমত যে এই যে লক আনলকের বিষয়টা তখন ইনকনসিস্টেন্ট লেভেলে চলে যাবে, মানে তখন দেখা যাবে যে এই দেরি করে এ ভ্যালু আর বি এর ভ্যালু আনলক করার কারণে অন্য কোনো হয়তো বা ট্রানজাকশন এই ট্রানজাকশনের ভ্যালুটার জন্য যে ওয়েট করতেছিল সেটা পাবে না। তো এই ধরনের লক আনলকে সাধারণত একটু প্রবলেম তৈরি হয়। তো একটা প্রবলেম দেখি আমরা, যেরকম যে লকিং এর ক্ষেত্রে আসলে কি ধরনের প্রবলেম তৈরি হইতে পারে, আনডিজারেবল প্রবলেম, সেটা হচ্ছে ডেড লক। এই লক করলে সাধারণত ডেড লকের একটা প্রবলেম তৈরি হয়। যেমন আমরা যদি একটা ট্রানজাকশন নিচে দেখি, T3 আর T4 দুইটা ট্রানজাকশন এখানে আছে। ট্রানজাকশন T3 তে খেয়াল করলে দেখবেন যে এক্সক্লুসিভলি বি লক করা হয়েছে, তার মানে রাইট করতে হবে এখানে, আবার রাইট করার পরে কিন্তু আনলকও করতে হবে। খেয়াল করেন এই যে একটু আগে আমি যে ডিলে করে আনলক করছি না, এই কথাটা কেন বলছি, কারণ হচ্ছে ধরেন এখানে কিন্তু ইমিডিয়েটলি আনলক করে না বি ভ্যালুটা, তো ঝামেলাটা কোথায়, লক এক্স বি করলাম, বি এর ভ্যালুটা সে লক করে ফেললো এক্সক্লুসিভলি, মানে হচ্ছে রিডও করবে রাইটও করবে। বি এর ভ্যালু 200 আছে, 200 থেকে 50 বিয়োগ দিলে 150 হইলো, হওয়ার পরে সে রাইট করলো 150, কিন্তু আনলক করে নাই, মানে যেখানে ইমিডিয়েট আনলক করার কথা সেখানে আনলক করে নাই। তার মানে কি বি এর ভ্যালুকে আমি কখনো অন্য একটা ট্রানজাকশনকে দিতে পারবো না, তাহলে বি এর ভ্যালু এখানে কিন্তু লক হয়ে বসে আছে। T4 এ শেয়ার্ড লক এ রিড করছে, শেয়ার্ড লক বি, কিন্তু মজার বিষয় হচ্ছে যে শেয়ার্ড লক বি আছে, মানে হচ্ছে বিটা সে চাচ্ছে লক করতে, কিন্তু T3 থেকে আনলক করে নাই বিটাকে নিচে, তাহলে T4 এ কোনোদিন বি আসবেই না। তাহলে T4 অলওয়েজ বসে থাকবে বি এর জন্য, বসেই আছে, চিন্তা করতেছে কখন বি আসবে, কখন আমি ট্রানজাকশনটা বি এর ভ্যালু পাবো। তারপরে না সে T3 তে আবার চলে গিয়ে লক এক্স এ করবে, এ কে এক্সক্লুসিভলি লক করবে, কিন্তু এক্সক্লুসিভলি লক করার আগে তো বি এর ভ্যালুটা পাইতে হবে, কিন্তু বি এর ভ্যালু তো পাচ্ছে না। আবার বি এর ভ্যালু পাইতে হলে এখান থেকে T3 তে গিয়ে আনলক করতে হবে, আনলক তো হয়নি। এই যে স্টেটটা, এই স্টেটটাকে একটা সাইক্লিক স্টেট, এই ভ্যালুটা T4 এর উপর, মানে T3 এর অপারেশন T4 এর উপর ডিপেন্ড করে, T4 এর অপারেশন আবার T3 এর উপর ডিপেন্ড করে, সাইকেল হয়ে গেছে। এইটাকে বলা হইতেছে ডেডলক। একটা অপারেশন এর ভ্যালু আরেকটা অপারেশনের সাথে সম্পর্কযুক্ত এবং সেটার রিসোর্স না পাওয়া পর্যন্ত সে সামনে আগাইতে পারছে না, এই জিনিসটাকে বলা হয় ডেডলক। এবং এই ডেডলক আমরা যদি লক ইউজ না করি তাহলে প্রবলেম কি দেখেন, লক ইউজ না করলে কনকারেন্টলি ডাটা ভ্যালু ইনকনসিস্টেন্ট হয়, আবার লক ইউজ করলে ডেডলকে পড়ে যায়, দুইটা প্রবলেম তৈরি হয়ে গেছে। তো
খেয়াল করেন আমি একটু আগে যখন বলছিলাম যে এখানে ডিলে আনলক করছি, এটা হচ্ছে ডেড লকে পড়ার একটা মূল কারণ হচ্ছে রাইট করছি বি, রাইট করছি এ, কিন্তু এই দুইটা তো আসলে মূলত যদি আলাদা আলাদা ট্রানজাকশন হইতো তাহলে কি হতো, আনলক না করা পর্যন্ত ডাটা ভ্যালু কোনোদিন আসতোই না ডিলে করার কারণে। এই জন্য ট্রানজাকশনে সাধারণত আপনার হয় ডেডলকে পড়ে। তো ডেডলক হইলেও, লক করলেও সমস্যা, লক না করলেও প্রবলেম, দুই ধরনের সমস্যা এখানে আছে। এই জন্য লক করলে আমাদেরকে কিছু অ্যালগোরিদম ইউজ করতে হয়, যে অ্যালগোরিদমের মাধ্যমে ডেডলক হ্যান্ডেল করা যায়। এবং ডেডলক হ্যান্ডেল না করতে পারলে অবশ্যই লকিং প্রোটোকলের আসলে কোনো দাম নেই। এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, এবং এটার রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম। এবং মজার বিষয় হচ্ছে যে এখানে ট্রানজাকশনের ইনকনসিস্টেন্সিটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, যেটা ডাটাবেস সিস্টেম নিজে থেকে সবসময় হ্যান্ডেল করতে পারে না। এটা একটা মেজর একটা সমস্যা। রিয়েল ওয়ার্ল্ডে এই ধরনের প্রবলেম ডাটাবেস সাধারণত হ্যান্ডেল করতে পারে না। এই জন্য কি করে, ট্রানজাকশনে লক টক হলে ও কি করে, রোল ব্যাক করে বা রিস্টার্ট করে। ইনকনসিস্টেন্সি স্টেটে পড়ে গেলে তো ঝামেলা, কারণ ডাটা ভ্যালু তো চেঞ্জ হয়ে গেল, অনেকটা এরকম। তো এই হচ্ছে লকিং এর একটা ফ্যাক্ট। এরপর হচ্ছে আমাদের গ্রান্টিং লকস। আচ্ছা, গ্রান্টিং লকস এর ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমি যে লকের মোডগুলি ইউজ করতেছি বা মোডগুলি চেক করতেছি বারবার, সেখানে কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার একটা প্রোগ্রাম থাকবে, যে প্রোগ্রামটা তাদের টাস্কই হচ্ছে কাকে লক, শেয়ার লকে দিব, কাকে এক্সক্লুসিভ লকে দিব, কাকে ভ্যালু দিব, কাকে ভ্যালু দিব না, এই বিষয়গুলি গ্র্যান্ট করা। তো লক তখনই গ্র্যান্ট হবে তখন কনফ্লিক্ট থাকবে না। যদি কনফ্লিক্ট থাকে তাহলে গ্র্যান্ট হবে কি হবে না সেটা আরো কিছু কিছুর উপর ডিপেন্ড করে কাজ করে। তাহলে ট্রানজাকশন যখন কোনো একটা ডাটা আইটেমকে লক করে ফেলে একটা পার্টিকুলার মোডে, যেমন হয় শেয়ার ডে অথবা কোনো এক্সক্লুসিভে, তখন অন্য কোনো ট্রানজাকশনের ওই লকের ডাটার উপরে কোনো থাকে না, প্রভাব থাকে না, তখন কনফ্লিক্ট মোডে চলে যায়। এবং তখন যদি কেউ অ্যাক্সেস করতে চায় তখন লক গ্র্যান্ট হবে কি হবে না, এটা কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার সে চেক করে দেখে যে আমি আসলে গ্র্যান্ট করবো কিনা। এখানে একটা এক্সাম্পল দিছে যে ধরেন এইখানে বলা হয়েছে একটা ট্রানজাকশন, মনে করেন টি2, এখানে একটু সাজায় লিখি যদি বেটার হয়। ধরেন টি2 একটা ট্রানজাকশন আর টি1 একটা ট্রানজাকশন, দুইটা ট্রানজাকশন আছে। এখন টি2 হ্যাজ এ শেয়ার্ড মোড লক অন ডাটা আইটেম। ধরেন টি2 তে একটা ডাটা আইটেম আছে, মনে করেন শেয়ার্ড আইটেম, একটা এস। শেয়ার্ড মানে হচ্ছে টি2 তে আপনি রিড করতে পারবেন এটা। আর another transaction T1 request an exclusive mood, আর T1 বলতেছে আমাকে এটাকে এক্সক্লুসিভলি মুডে দাও, সেম ডাটা। তার মানে বোঝা গেল যে টি2 থেকে টি1 এ যদি আমি পাঠাই ডাটাটা, তাহলে ডাটাটা রাইট হয়ে যাবে, এটা বোঝাচ্ছে আসলে। ক্লিয়ারলি টি1 হ্যাজ টু ওয়েট, তাহলে টি1 কে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না টি2 আনলক করে, যেহেতু একই ডাটা নিয়ে কাজ করবে। টি2 টি1 কে দিবে, তারপরে টি1 রিড রাইট করবে, এটা বোঝাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে কি করলো, টি3 এসে গেল। টি3 শেয়ার্ড মুড লক এ একই ডাটা চাচ্ছে, তাহলে অনেকটা এরকম। টি3 বললো কি আমাকেও শুধু রিড করার জন্য কাইন্ডলি এ ডাটাটা দাও, হঠাৎ করে। এখন কি হবে, এখানে বলতেছে যে এই লক রিকোয়েস্ট ইজ কম্প্যাটিবল লক গ্রান্টেড টু টি2, সো টি3 মে বি গ্রান্টেড ইন শেয়ার লক মোড। দ্যাট মিনস আমরা একটু আগে দেখছিলাম যে যদি শেয়ার টু শেয়ার হয় তাহলে কম্প্যাটিবল হলে তাহলে ডাটাটা শেয়ার করে দিবে বা রিড করতে দিবে। কিন্তু
T2 থেকে T3 তে ডাটাটা শেয়ার করাটা ইজি, কারণ দুইটাই হচ্ছে শেয়ার্ড বেস। কিন্তু মাঝখানে T1 আছে যে রাইট করবে, তাহলে বোঝা গেল যে আমি ইচ্ছা করলে গ্র্যান্ড করতে পারবো কিভাবে। T2 করবে কি, যে এই ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে সুন্দরভাবে T3 তে দিয়ে দিবে, বলে যে ঠিক আছে তুমি তো শেয়ারেই আছো, শুধু রিড করো, সমস্যা নেই। আর একই সাথে T1 কেও সে দিয়ে দিবে, কারণ T1 সে রাইট করবে, তাহলে একই ভ্যালু সে দুই ব্যক্তি রিড করতেছে, দুইটা ট্রানজাকশন। মাঝখানে হয়তো T1 সেটাকে আপডেট করবে, কিন্তু সেটা পরের কথা, আপডেটও করবে। যেহেতু শেয়ার্ড মোড লকে অলওয়েজ গ্র্যান্ট করা যায়, এটা বোঝাচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে নতুন একটা ট্রানজাকশন যদি T4 আসে, যে শেয়ার্ড মোড লক অন সেম ডাটা আইটেম, এবং সেটা যদি লক বিফোর T3 রিলিজ, যদি আরেকটা T4 ডাটা আসে এবং সেটাও যদি আপনার শেয়ার্ড মোডে, এটা ডাটাটা চায়, আবারও যদি বলে যে হ্যাঁ ঠিক আছে T3 এটা তুমি তো এই পড়তেছো, আমাকেও দাও, আমিও শেয়ার্ড হব, তখন সে কি করবে, যেহেতু কম্পেটেবল, এটাও শেয়ার্ডে, এটাও শেয়ার্ডে, এটাও শেয়ার্ডে, T2 করবে প্রথমে T3 দিয়ে T1 কে দেওয়ার কথা, কিন্তু যখন দেখছে T3 এসে গেছে, কিন্তু T3 তো শুধু শেয়ার্ড, এটা কম্পেটেবল হওয়ার কারণে T2 করবে কি, T3 কে দিয়ে দিবে প্রায়োরিটি ওয়েজে ডাটাটা, তারপর T3 এটা কাজ করার পর T4 কে দিয়ে দিবে রিড করার জন্য, তারপর সে আনলক না করা পর্যন্ত তার বের করতে পারতেছে না, কারণ T4 এসে গেছে। কিন্তু মাঝখান দিয়ে বেচারা T1 কিন্তু বসে আছে। T1 কারণ এক্সক্লুসিভ, আর এক্সক্লুসিভের ক্ষেত্রে বলা হয়েছে যে এক্সক্লুসিভ থেকে কোনো জায়গায় কিন্তু আসলে কম্পিটেবল না, তো কম্পিটেবল না হলে সাধারণত গ্র্যান্ড করে না, কিন্তু শেয়ার টু শেয়ারে গ্র্যান্ড করে। এখন আমি কি করতে পারি, T1 কিন্তু কোনোদিন পাবেই না যেহেতু এক্সক্লুসিভ, T1 এর দেখাই পেতেছে না। এই জিনিসটাকে বলা হইতেছে যে স্টার্ভ। T1 সারা জীবন ক্ষুধায় থেকে যায়, মানে ক্ষুধার্ত থেকে যেতেছে, সে পারছে না যে আমি তো আসলাম, প্রথমে আসছি, বাট শেয়ার্ড মোড লকের কারণে শুধু ডাটা আরেক জায়গা থেকে আরেক জায়গায় লক আনলক হচ্ছে, বাট আমার কাছে আসতেছে না। সো এই কারণে T1টা কোনোদিনই প্রোগ্রেস করতে পারে না, আর এই জিনিসটাকে বলা হয় স্টার্ভড, মানে T1টা আসলে সারা জীবন ক্ষুধার্ত থেকে যাবে, প্রোগ্রেস করতে পারবে না। এগুলি হ্যান্ডেল করার জন্য আমার অ্যালগরিদম আছে। আচ্ছা, দেন হচ্ছে এখন কি করতে পারি আমরা কনকারেন্সি কন্ট্রোলের ক্ষেত্রে। তাহলে আমাদেরকে কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার যে গ্রান্ট করবে, সেটা দুইটা জিনিস খেয়াল করে গ্রান্ট করতেছে। একটা হচ্ছে there is no other transaction holding a lock on queue, queue মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার ডাটা আইটেম in a mode conflicts with them, অর্থাৎ যে কোনো একটা মোডের সাথে কনফ্লিক্ট হবে এরকম হইতে পারবে না। কনফ্লিক্ট হইলে ওই ধরনের ডাটা সাধারণত সে গ্র্যান্ট করে না। যেমন দেখা যাবে যে শেয়ার্ডে আছে, এক্সক্লুসিভে আসছে, দুইটার ভিতরে কনফ্লিক্ট আছে, যদি কনফ্লিক্ট থাকে তাহলে সে গ্র্যান্ট করবে না, ট্রানজাকশন কখনোই আপনার ডাটা রিসোর্সটা গ্র্যান্ট করবে না আনলক করার জন্য। আর আরেকটা হচ্ছে there is no other transaction that is waiting for a lock on queue that made lock request before TI, অর্থাৎ কোনো একটা ডাটা ট্রানজাকশন, এমন কোনো ট্রানজাকশন থাকবে না যে একটা ডাটা মানে বসে আছে ডাটার জন্য, কিন্তু এর আগে আরেকটা ডাটা রিকোয়েস্ট করে বসে আছে, এই ক্ষেত্রে সে গ্র্যান্ট করতে পারবে না বিষয়গুলি। সেক্ষেত্রে গ্র্যান্ট করার ক্ষেত্রে আমাকে এরকম ট্রানজাকশন হইতে পারবে না। এইভাবে মূলত আসলে লক রিকোয়েস্ট আসলে হ্যান্ডেল করে। তো দেখা যাইতেছে এখানে দেখেন T2 আসার পরে T1 আসছে, তারপরে T3 আসছে। তো যেহেতু শেয়ার্ড এবং শেয়ার্ড এই দুইটা হচ্ছে কোনো কনফ্লিক্ট নেই, এই জন্য সে ডাটাটা করে দিছে লক রিকোয়েস্ট। কিন্তু যখনই দেখবে যে সে আরেকটা চেক করবে, সেটা কি আগে কি আসছে, দেখছে এখানে আগে আসছে T1, তো এরকম যদি না হয়তো T1 যে আসে নাই, তাইলে ঠিক আছে গ্র্যান্ট করে আমি পাঠিয়ে দেবো। T1 আসছে কিন্তু শেয়ার টু শেয়ার হচ্ছে কম্পাটিবল, এই জন্য ডাটা লক করে অন্যদেরকে শেয়ার করে দিছে, কিন্তু T1 ডাটাটা পায়নি, এটা বোঝাচ্ছে আসলে। তো এই ক্ষেত্রে লক রিকোয়েস্ট will never get blocked by a lock request that is made later. তো ফাইনালি যেটা হয় যে অনেক সময় প্রায়োরিটি বেজে স্টার্ভ যদি ঠিক করতে হয়, তখন এই ধরনের হয়তোবা পার্টিকুলার মানে সূত্র দুইটা মেনটেন করে হয়তোবা দেখা যাবে যে ঠিক আছে লক তো আমি করছি T2 তে এবং T3 তে আমি ডাটা দিছি, কিন্তু আগে আসছে হলো T1 যে এক্সক্লুসিভলি লক, এবং সেটা কনফ্লিক্ট করে হচ্ছে শুধুমাত্র ইসের ক্ষেত্রে, শেয়ার্ড আর এক্সক্লুসিভের ক্ষেত্রে। ঠিক আছে তুমি T1 কে দিয়ে দাও,
এরকম কোনো ট্রানজেকশন তো সামনে আর নাই যেটা কনফ্লিক্ট করে না, এজন্য T1 কে সে দিয়ে দিবে। এটা হচ্ছে মূলত আপনার স্টার্ভ হ্যান্ডেল করার দুইটা প্রসেস। এটা আমাদের এখন এটা ইন ডিটেইলস আর কিছুই নেই। তো আমরা দেখবো হচ্ছে টু ফেজ লকিং প্রোটোকল, মানে যে প্রোটোকলটা ইউজ করে লক করা হয় আসলে। টু ফেজ লকিং প্রোটোকল খুব সংক্ষেপে একটা এক্সাম্পল দিই, মানে খুব সংক্ষেপে একটা কনসেপ্ট। সেটা হচ্ছে যে ধরেন কোন একটা নন সিরিয়ালাইজ কোন একটা ট্রানজেকশন আছে, দুইটা ট্রানজেকশন বা একাধিক ট্রানজেকশন আছে, সেগুলিকে সিরিয়ালাইজেবল করার জন্য মূলত টু ফেজ ট্রানজেকশন প্রোটোকল ইউজ করা হয়। সরি, মানে লকিং প্রোটোকলটা ইউজ করা হয় সিরিয়ালাইজেবিলিটি হ্যান্ডেল করার জন্য আসলে। তো এক্ষেত্রে হয় কি যে দুই ধরনের আপনার ইস্যু থাকে, লকিং দুইটা ফেজ থাকে। ফেজ মানে কি আমি বলি, ধরেন এইটা দেখাই, এখানে তো এক্সাম্পল নাই অবশ্য এরকম, T3 T4 আছে। আচ্ছা আচ্ছা, উপরে দেখি এটা, এই যে T3 T4 টা দেখি আমরা। এখানে একটা কথা বলছে যে টু ফেজ লকিং প্রোটোকল, দুইটা ফেজ থাকবে, যে ফেজে প্রথমে লক হইতে থাকবে, লক হইতে থাকবে, লক হইতে থাকবে, তারপর আস্তে আস্তে লক কমতে থাকবে, লক কমতে, মানে আনলক হইতে থাকবে, আনলক হইতে থাকবে, আনলক হইতে, এইটা হচ্ছে প্রসেস। একটা হচ্ছে লক হইতে হইতে বাড়ে, আর একটা হচ্ছে আনলক হইতে হইতে কমে। এই দুইটা হচ্ছে ফেজ, দুইটা ফেজে থাকবে। তো টু ফেজ প্রোটোকলের ক্ষেত্রে যেটা হয় যে ডেড লক হ্যান্ডেল করতে পারে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এটা সুবিধা হচ্ছে যেটা বেশি পরিচিত, যে আমি কি করলাম, একটা ট্রানজেকশনে লক হবে কিন্তু লক রিলিজ করবে না কোনোদিন, লক ছাড়াই রাইট করতে থাকবে, রাইট করতে থাকবে, আপডেট করতে থাকবে, রিড করতে থাকবে, রাইট করতে থাকবে, এভাবে করতে করতে সামনে লক অবস্থায় সব কাজ হবে। ফাইনালি যখন সব কাজ শেষ ট্রানজেকশনের, লাস্টে গিয়ে সবগুলি শ্রিঙ্ক হইতে থাকবে। শ্রিঙ্ক মানে হচ্ছে ট্রানজেকশন মে রিলিজ, খেয়াল করেন, মে রিলিজ লক বাট মে নট অবটেইন এনি নিউ লকস। তখন আস্তে আস্তে রিলিজ করতে থাকবে লকগুলি, কিন্তু হয়তো নতুন কোনো লক সে নিবে না, এটা বোঝাচ্ছে। তার মানে একটা হচ্ছে ট্রানজেকশন মে অবটেইন লকস, মানে লক হইতে থাকবে কিন্তু কোনো রিলিজ করবে না। যেমন একটু আগে আমরা যেটা দেখছি, খেয়াল করেন, T3 তে যেটা হচ্ছে লক হয়েছে কিন্তু আনলক হয়নি, T4 এ লক হয়েছে কিন্তু কোনো আনলক হয়নি, আবার একটা লক হয়েছে, এটি লক হইতেই আছে কিন্তু আনলক আর হয়নি, এটাকে বলে গ্রোয়িং ফেজ। আর আরেকটু উপরে দেখেন, এইখানে T3 তে লাস্টে গিয়ে আনলক এ, আনলক বি, আবার লাস্টে গিয়ে আনলক এ, আনলক বি, এটা হচ্ছে মানে লাস্টে গিয়ে যখন আনলক হয়েছে তখন লকের পরিমাণ কমতেছে, শ্রিঙ্কিং হচ্ছে। এটা হচ্ছে মূলত লক বেস টু ফেজ লকিং প্রোটোকল, দুইটা ফেজে প্রথমে বাড়ে পরে কমে। এখন সমস্যাটা কি দেখেন, লক বেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু সর্বশেষে গিয়ে এটা আনলক করা শুরু করে, আস্তে আস্তে আনলকিংটা করে এবং লকিংটা কমতে থাকে, আর কোনো লক করার কোনো থাকে না, তার টেন্ডেন্সি থাকে না, ফলে ডেড লক হইতে পারে। এই জন্য কিন্তু আমরা দেখছিলাম যে T3 এবং T4 এর মধ্যে ডেড লক হয়েছিল। এই জন্য টু ফেজ প্রোটোকলের মধ্যে আসলে ডেড লক হ্যান্ডেল করার মতো বেশি ক্যাপাবিলিটি থাকে না। সো এটা হচ্ছে এই টু ফেজ লক প্রোটোকলের একটা প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা সলভও করা যায়, কিন্তু আমাদের এটা দরকার নেই, আমরা শুধু জানবো যে টু ফেজটা কিভাবে কাজ করছে। এটা একটা এক্সাম্পল দিয়ে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এরপর আমরা দেখবো হচ্ছে ডেড লকে সরাসরি। আচ্ছা, যেহেতু কনকারেন্সি কন্ট্রোলের এই পর্যন্ত আমরা যখন দেখছি যে প্রতিটা ডাটা টু ফেজে বলেন, অথবা আমরা কনকারেন্সি কন্ট্রোলে যখন লক ম্যানেজার করতেছে, গ্র্যান্ড করতেছে, আনলক করতেছে, তখন দেখতেছে যে ডাটা সাধারণত ডেডলক স্টেটে পড়ার সম্ভাবনা বেশি হয়। তো একটা সিস্টেম ডেডলক স্টেটে তখনই পড়ে যখন একটা ট্রানজেকশন আরেকটা ট্রানজেকশনের জন্য ওয়েট করতে থাকে, এবং মাথায় রাখতে হবে যে প্রথম ট্রানজেকশন তার পরের ট্রানজেকশনের জন্য ওয়েট করে, এটা বোঝাচ্ছে। যেমন আপনার কাছে যদি T0, T1, T2, T3, Tn পর্যন্ত ট্রানজেকশন থাকে, অনেকগুলি ট্রানজেকশন আছে, তাহলে বোঝা যাচ্ছে যে T0টা T1 এর উপর ওয়েট করতেছে, T1 T2 এর উপর ওয়েট করতেছে, T2 T3 এর উপর ওয়েট করতেছে, ফাইনাল Tn লাস্টের যে ডাটাটা, এটা আবার ওয়েট করতেছে T0 এর জন্য। মাথায় রাখবেন, লাস্টের ডাটাটাও ফার্স্টের জন্য ওয়েট করতেছে, ফলে এটা একটা সার্কুলার ওয়েটিং, ঘুরে ঘুরে ওয়েট করতেছে। এই জন্য এটাকে বলা হইতেছে মূলত ডেডলক হ্যান্ডলিং, ডেডলক, যেহেতু পুরোটা লকে পড়ে গেছে।
কারো রিসোর্স কেউ, সবার উপর সবাই ডিপেন্ডেন্ট, কিন্তু কেউ কারো রিসোর্স দিতে পারতেছে না, এই জিনিসটা বোঝাচ্ছে এখানে। তো এখন এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে আমরা কি করতে পারি? কিছু ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে, মানে খুব ইনস্ট্যান্ট আমাদেরকে এমন কিছু অ্যাকশন নিতে হবে যেটা হয় অ্যালগোরিদমিক অথবা অ্যালগোরিদম ছাড়াও। তো অনেক সময় অ্যালগোরিদম ছাড়া হচ্ছে রিস্টার্ট দিয়ে দেয় সরাসরি, হয়তো ছোট কোডের মাধ্যমে। আর অ্যালগোরিদম সময় কিছু নিয়ম আছে, সেগুলো হয়তো আমরা ডিটেকশন করে রিকভারি করার চেষ্টা করি। তো ডেডলকে যদি পড়ি তখন সাধারণত করা হয় কি, রোল ব্যাক করা হয়, রোল ব্যাক করে রিস্টার্ট দেওয়া হয়, অনেকটা এরকম। তো প্রবলেম হচ্ছে রোল ব্যাক করলে মানে মাঝে মধ্যে রিসলভ হয় প্রবলেমটা, কিন্তু রিস্টার্ট করলে আবার শুরু থেকে ইনিশিয়াল ভ্যালু থেকে আবার রিস্টার্ট হয়। রিস্টার্ট করাটা হচ্ছে কম কস্টের, এটা হচ্ছে কথা। তো ডেডলক প্রবলেমটা হ্যান্ডেল করার জন্য, ডেডলক হ্যান্ডেলিং এর ক্ষেত্রে দুই ভাবে হ্যান্ডেল করা হয়। একটা হচ্ছে ডেডলক প্রিভেনশন, মানে আগেই ডেডলকটা যেন না পড়ে সেটা আগে করা হয়, প্রিভেন্ট করা হয়। সরি, মানে ডেডলকে প্রবলেমে পড়ছি, এখন প্রিভেন্ট করার চেষ্টা করি। তো যাতে একবারও ডেডলকের স্টেটে আমার এই ডাটাবেজে কোনো ট্রানজাকশন নাই পড়ে, প্রথম দিকে আটকাই দিছি আমি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অনেকটা এরকম বিষয়টা। তো প্রিভেন্ট করে আমি দিয়ে দিলাম, কিছু অ্যালগোরিদম সেট করে, কিছু রুলস সেট করে দিয়েছে যে এই রুলস এর মধ্যে যদি পড়ে তাহলে ডেডলকে পড়ার আগে তুমি রিস্টার্ট দিয়ে দিবা, শেষ, রোল ব্যাক করো। রোল ব্যাক আর বিষয়টা দরকার তেমন পড়ে না। তাহলে আগেই প্রিভেন্ট করা, যে যেন সিস্টেম রোল ব্যাক মানে করতে না হয় বা ডেডলকে না পড়ে। আর সেকেন্ড একটা হচ্ছে ডেডলক ডিটেকশন এবং রিকভারি, ডিটেকশন এন্ড রিকভারি একসাথে। অর্থাৎ ডেডলকে পড়ে গেছে, এখন এটা কি ডেডলক, এটা অ্যালগোরিদম দিয়ে চেক করবে, হ্যাঁ এটা তো ডেডলক। তখন এই ডেডলকটা রিকভারি করবে। রিকভারি করার জন্য একটা অ্যালগোরিদম লাগে, 2-3টা অ্যালগোরিদম আছে, ওই অ্যালগোরিদমটা ইউজ করবে, করার পর আবার সেম কাজটা রোল ব্যাক করে রিস্টার্ট দিয়ে আবার নতুন ভ্যালু নিয়ে আসবে, ফ্ল্যাগ দিয়ে নতুন ভ্যালু নিয়ে আসবে। এই দুটো হচ্ছে ডেডলকের একটা কমন কনসেপ্ট। এবং এখানে একটা ম্যাটার হচ্ছে যে অনেকগুলি আপনার ডেডলক হ্যান্ডেলার অ্যালগোরিদম আছে। তো সাধারণত ডেডলক প্রিভেনশন করাটা ইজি, কারণ আপনি আগেই ডেডলক ডিটেক্ট না করে আগেই করছেন কি ডেডলকে যেন না পড়ে সেইভাবে ব্যবস্থা করে রাখছেন, এটা বেটার। কিন্তু আপনি যদি ডেডলকে পড়ে যান তাহলে ডিটেকশন করতে, রিয়েল টাইম ডিটেকশন করে রিকভারি করতে কষ্ট অনেক বেশি। এটার জন্য কোড লিখতে হয়, রানিং টাইমে ওই কোডটা ইমপ্লিমেন্ট হয়ে ডাটাবেজে বারবার চেক করে প্রতিটা ট্রানজাকশনে যে কোনোটা ডেডলকে পড়ছে কিনা। এই সেট অফ ট্রানজাকশনে বারবার চেক করাটা এটা অনেক টাইমের বিষয়। এক্সিকিউট হলে ডিটেকশন অ্যালগোরিদম, এতে যেটা হয় কি যে অনেক সময় যেটা হয় যে কোড ডেডলক ডিটেক্ট করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে রিকভারি করতে পারে না, ডেডলক থেকে লস হয়, কিছু ডাটা লসও হইতে পারে। আচ্ছা, এখন আমরা ডেডলক প্রিভেনশনটা দেখবো। এইগুলি সাধারণত আমাদের কোশ্চেন মানে এক্সাম্পল রিলেটেড আসবে আর কি, মূলত কিভাবে ডেডলক প্রিভেন্ট করা যায় এক্সাম্পল দিয়ে সুন্দরভাবে আপনি ড্র করে বুঝাই দিবেন, অনেকটা এইটা। সো ডেডলক প্রিভেন্ট করা, প্রথম কাজ হচ্ছে আমরা এই ডেডলকে পড়তে দিব না। তাহলে এখানে দুইটা অ্যাপ্রোচ আছে। একটা অ্যাপ্রোচে বলা হইতেছে যে যেন ডেডলকে কখনোই ওয়েট না করতে হয় কাউকে, সাইক্লিক ওয়েট। যখনই ওয়েটিং এর কোনো বিষয় থাকবে সাথে সাথে সেটা একদম রিলিজ করে দিবা, মানে ওয়েটের কোনো বিষয় যেন ওখানে না থাকে। প্রথমত হচ্ছে যখন কোনো একটা ট্রানজাকশন শুরু হয় তখন শুরুতে আমি কি করবো, প্রত্যেকটা ডাটা আইটেমকে আগে লক করে ফেলবো। এর মানে হচ্ছে সিম্পলেস্ট স্কিম আন্ডার দ্য ফার্স্ট অ্যাপ্রোচ রিকোয়ার্স দ্য ইচ ট্রানজাকশন লক অল ইটস ডাটা আইটেম বিফোর ইটস বিগিন এক্সিকিউশন। ট্রানজাকশন শুরুতে আমি করলাম কি, যত ডাটা আছে সব ডাটাকে আমি কাউকে ইউজ করতে দিব না, কারণ কাউকে ইউজ করতে দিলেই তো সে ওয়েটে বসে থাকবে। আমি করবো লক করে আমি নিজে কাজ কমপ্লিট করবো, তারপর ছেড়ে দিব। এটাকে বলা হইতেছে সিম্পলেস্ট, একদম স্বাভাবিক একটা স্কিম। তো এই স্কিমের মধ্যে একটা কিছু প্রবলেম থাকতে পারে। তো এই ক্ষেত্রে moreover either all are locked in one step or none are locked, হয় সবগুলিকে লক করে ফেলবে এক স্টেজে, সুন্দর হবে সব লক করে তারপর কাজ শুরু করবে, নাহলে কোনোটা লকই করবে না, কারণ অন্য কেউ হয়তো ইউজ করতে পারবে। তা এখানে একটা প্রবলেম আছে, দুইটা প্রবলেম আছে এই ধরনের ক্ষেত্রে। যেমন কখনো কখন ডেডলকটা হয়, অথবা ট্রানজাকশনের শুরুতে আমার কোনো লক করা দরকার আছে কিনা ডাটা আইটেমটা, এইটা বোঝা যায় না, কোনো ডাটা লক করতে হবে কিনা। যেমন হয়তো আপনি অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বি তে টাকা পাঠাইতেছেন, এখন এরকম আরো 3-4টা ট্রানজাকশন আছে, কোনো অ্যাকাউন্টে হয়তো টাকা পাঠাবে না, শুধু টাকাটা দেখবে, অথবা
টাকা ইন্টারেস্ট হয়তো ওখানে ক্যালকুলেট হয়ে যাবে, অনেকগুলি ট্রানজাকশন হচ্ছে ওই একই ভ্যালুর উপর। তো ঝামেলাটা হচ্ছে যে কোন ভ্যালুটাকে যে লক করবো আর কোন ভ্যালুটা রিলিজ করবো এটা প্রথমে বোঝা যায় না। এটা হচ্ছে মাঝে মধ্যে এই ধরনের প্রেডিকশন করতে প্রবলেম হয় ট্রানজাকশনের শুরুতে। তাহলে শুরুতে যদি এই ধরনের প্রেডিক্ট করতে প্রবলেম হয় তখন কিন্তু ডেডলকের জন্য আমি সবগুলিতে লক করে কাজ করবো, লক করার মতো কোনো ওয়ে থাকে না। আর আরেকটা হচ্ছে ডাটা আইটেম ইউটিলাইজেশন মে বি ভেরি লো, মানে হচ্ছে যেহেতু অনেকগুলি ডাটা আইটেম লক করে আমি কাজ করতেছি, মনে করেন আমার ইচ্ছা মতো আমি করলাম কি ডাটাবেজে লক করে, মানে প্রসেস কি করলো ডাটাবেজের বিভিন্ন ভ্যালু লক করে সুন্দরভাবে কাজ করা শুরু করলো। এই লক কখন থামবে, কখন আনলক হবে, আর কখন অন্য একজন ব্যক্তি বা অন্য কোনো প্রসেস ট্রানজাকশন এই লকটা খুলে নতুন ডাটা নিয়ে কাজ করবে, এটা একটা লং টার্ম প্রসেস। এটা অনেক সময় দেখা যাবে যে টাইম ওয়েট করতে করতে প্রসেসর লাস্টে ওই যে স্টারভেশনে পড়ে যায়, ডাটা আইটেম ইউটিলাইজেশন ঠিক মতো হয় না, এই দুইটা প্রবলেম হয়, লং টাইম লক হয় আর কি, এই জিনিসটা বোঝানো হইতেছে। এই জন্য এই সিম্পলেস্ট স্কিম যদিও মানে দেখতে ভালো, কিন্তু আসলে মূলত এই দুইটা কারণে আসলে মূলত ডেডলকের এই সিম্পলেস্ট স্কিমটা ভালো কাজ করে না, এটা একটা। আচ্ছা, আরেকটা অ্যাপ্রোচ দেখেন, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে প্রিভেন্টিং দ্য ডেভেলপ টু ইম্পোজ অ্যান অর্ডারিং অফ অল ডাটা আইটেমস অ্যান্ড রিকোয়ার that a transaction lock data item only in a sequence consistent with the ordering. We have seen such a scheme in tree protocol. অর্থাৎ এই স্কিমে যেটা বলা হইতেছে যে আরেকটা ভাবে আমি করতে পারি যে যতগুলি লক করব সবগুলি একটা সিকোয়েন্স দিয়ে দিব, প্রায়োরিটি দিয়ে দিব। ধরেন একটা ট্রি বেস সিকোয়েন্স, যেমন বাইনারি মোডে, ফলে যেটা হবে যে আমি যখন ডাটা নিয়ে কাজ করব তখন সে সিকোয়েন্সিয়ালি আগাবে, সিকোয়েন্স শেষ, যেইটার সিকোয়েন্স কমপ্লিট হয়ে যাবে সেটা আরেকজন নিয়ে যাবে, দখল করবে। আচ্ছা, তো সেকেন্ড অ্যাপ্রোচ, যে সেকেন্ড অ্যাপ্রোচ ফর প্রিভেন্টিং দ্য ডেডলক ইজ ইউজ টু প্রিমশন। প্রিমশন মানে আগে কোনো কিছু ঘটা থেকে সে বিরত রাখে, এন্ড ট্রানজাকশন রোল ব্যাকস, এবং রোল ব্যাকস এর জন্য কাজ করে। ইন প্রিমশন মানে আগে থেকে কোনো কিছু ঘটার ক্ষেত্রে যখন কোনো ট্রানজাকশন রিকোয়েস্ট করে একটা লকের, মনে করেন আপনি চাচ্ছেন যে কোনো একটা ডাটা নিয়ে কাজ করতে, তো ট্রানজাকশনটা শুরু হয়েছে, তো রিকোয়েস্ট করলো যে দেখো আমাকে ডাটাটা দাও, আমি লক করব। তো তখন ও চেক করবে যে ডাটাটা কার কাছে আছে, তখন দেখবে যে ডাটাটা আরেকজনের কাছে আছে। আরেকজন বলতে এরকম যে এই দেখেন টিজে মানে হচ্ছে ধরেন ট্রানজাকশন T2, আবারও একটু এইভাবে ড্র করে দেখে, ধরেন দুইটা ট্রানজাকশন আছে, T1 দুইটা ট্রানজাকশন দেখেন। তো সেকেন্ড যে মেথডটা, ওই মেথডের মধ্যে কিভাবে জিনিসটা হ্যান্ডেল করতেছে, প্রিভেন্ট করতেছে, ধরুন আপনি T2 তে আছেন, আপনি চাচ্ছেন একটা ডাটা চাচ্ছেন, এই ডাটাটা চাইতেছে, কিন্তু এই ডাটা এখন এই মুহূর্তে লক আছে হচ্ছে আমার কাছে, T1 এর কাছে। এখন the lock granted to TI may be preempted by rolling back TI. এখন তাহলে কি আমি করবো, T1 এটা নিয়ে বসেই আছে, আমি T2 হিসেবে করলাম কি, ওকে বললাম যে তুমি আমার এটা দাও। তখন একটা ওয়ে হচ্ছে কি হ্যান্ডেলিং করার, যে যেহেতু টি অনেকক্ষণ ধরে বসে আছে, এটা সিকোয়েন্স অর্ডারে, এটার অনেক বেশি সময় ধরে টাইম লস করে বসে আছে, তখন ও কি করবে, ছেড়ে দিবে এটাকে, গ্র্যান্ড করে রোল ব্যাক করে বলবে যে ঠিক আছে আমার যে কাজগুলো আছে সেগুলো আমি আর করবো না, রোল ব্যাক করে আগের ভ্যালুতে নিয়ে আসলাম, আমি ছেড়ে দিলাম তোমাকে ডাটাটা, তুমি নিয়ে নাও। এটা রোল ব্যাক করে দেওয়া, এটাকে বলা প্রিম্পটেড, মানে হচ্ছে সেম কাহিনী ঘটার আগেই আপনি কোন একটা কিছু চেয়ে বসছেন, মানে T1 কিছু করাই নেই, এখনো কাজটা কমপ্লিট করা নেই, তার আগে সে রোল ব্যাক করে আপনি নিয়ে নিছেন, T1 এর T2 এর অধীনে আপনি ডাটাটা নিয়ে নিছেন। এইরকম একটা সিচুয়েশন হতে পারে। টু কন্ট্রোল দ্য প্রিমশন উই অ্যাসাইন এ ইউনিক টাইম স্ট্যাম্প, এটার জন্য একটা টাইম স্ট্যাম্প লাগে, যে কে কখন ডাটাটা অ্যাক্সেস করছে, বেসড অন কাউন্টার সিস্টেম ক্লক, মানে আমাদের সিস্টেমে যে ঘড়িটা আছে সেই ঘড়ির উপর বেস করে মূলত এটা কাজ করা হয়, এবং ইজ ট্রানজাকশন হোয়েন ইট বিগেন। তার মানে ধরেন আমি একটা যেমন ধরি 7টা এখন বাজে 7 এইটা, আর T1 মনে করেন হয়তো বা 5টা 10, এই টাইমে সে আপনার ডাটাটা নিয়ে বসে আছে। তো the system use the time stamp only to decide whether the transaction should wait or roll back. এখন T1 5টা 10-এ একটা ডাটা নিয়ে বসে আছে, আর আমি 7টা 60-এ ওই ডাটাটা চাচ্ছি, এখনো কিন্তু T1 রিলিজই করেনি, তো এখন T এর মনে কাছে লক অবস্থায় আছে। T1 আমি বললাম যে আমাকে ডাটাটা দাও, 2 ঘন্টা পরে আমি বলতেছি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে
এই এতক্ষণ পরে আমি দিব কি দিব না এটা ডিপেন্ড করবে টাইম স্ট্যাম্পের উপর। যদি সময়টা সে দেখে যে আগে পরে মানে সময়ের কিছু হিসাব আছে আমরা নিচে দেখবো, এই সময়ের হিসাবের উপর বেস করে সে সিদ্ধান্ত নিবে যে দেখো আমি কি রোল ব্যাক করবো নাকি আমি ওয়েট করব নাকি আমি তোমাকে ডিলিট করে দেবো, দুইটার একটা কিছু একটা করবে আর কি সে। তাহলে এখানে টাইমের একটা বিষয় আছে, দেখা যাবে যে একটা টাইম অনেক বেশি হয়ে গেছে, তাহলে ঠিক আছে বেশি টাইম চলে গেছে এটার জন্য রিস্টার্ট করো, রোল ব্যাক করো অথবা ওয়েট করো, কিছু একটা সে সিদ্ধান্ত দিবে। এই সিদ্ধান্তটা দুইভাবে হয়, এবং এই সিদ্ধান্ত দুইভাবে বলতে একটা হচ্ছে ডেডলক প্রিভেনশনের ক্ষেত্রে টাইম স্ট্যাম্পটা দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ওয়েট এন্ড ডাই, একটা ওন্ড এন্ড ওয়েট। ওয়েট এন্ড ডাই মানে হচ্ছে আমি কি তোমাকে দিব না আমি মরে যাব, না ওয়েট করবা না তুমি ক্ষতিগ্রস্ত হইলে আমার কোনো সমস্যা নাই, এই বিষয়গুলি হ্যান্ডেল করে। এটা ডিপেন্ড করে টাইমের উপর যে কোন টাইমে গেলে কে কি সিদ্ধান্ত নেবে। প্রথম সিদ্ধান্তটা হচ্ছে যে ওয়েট এন্ড ডাই স্কিম। ওয়েট এন্ড ডাই স্কিমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে নন প্রিএমপ্টিভ টেকনিক, মানে আগে কি হবে সেটা সে জানে না, পরবর্তীতে কি হবে সেটা রোধও করতে পারে না, কোনো একটা ঘটনার আগে পরে কোনো কাজের উপরে তার কোনো ক্ষমতা নেই কিছু করার। তো এই ক্ষেত্রে যে হইতেছে যে ধরেন 3টা ট্রানজেকশন ধরি 14, 15, 16, এই যে এরকম 14, 15, 16, 3টা ট্রানজেকশন মনে করেন 5, ধরেন 5 একটা টাইম স্ট্যাম্প, আমি জানি না টাইম স্ট্যাম্পের ইউনিট কেন এটা দিছে, ধরে নিলাম 15 একটা দিলাম, এই 15, অর্থাৎ কোনটা হয়তো 5টার সময় শুরু হয়েছে, কোনটা 10টার সময়, কোনটা 15, মানে কোনটা 15টা ভ্যালুর সময়, মানে টাইম স্ট্যাম্প একটা ধরে নেন একটা সংখ্যা যেটা লোয়ার টাইম স্ট্যাম্প, মানে হচ্ছে ওল্ডার হচ্ছে এইটা, ওল্ডার হচ্ছে 5, তারপরে 10, তারপরে 15, এইভাবে বুঝাইতেছে আসলে। তো এই ক্ষেত্রে 3টা টাইম স্ট্যাম্প, মানে 3টা প্রথমে শুরু হয়েছে এটা, তারপরে এটা 15, তারপরে 16। এখন হঠাৎ করে যদি T14 মানে 14 নাম্বার ট্রানজেকশন যদি বলে আমাকে একটা ডাটা দাও, 15 নাম্বারকে যদি বলে আমাকে তোমার ডাটাটা দাও, তাহলে সূত্র অনুসারে বলা হইতেছে যে যেহেতু T4 ওল্ডার, মানে T4 আগে থেকে শুরু হয়েছে, T4 হচ্ছে বড় বয়োজ্যেষ্ঠ ট্রানজেকশন, T4 এর ভ্যালুটা হচ্ছে T4 আছে তার মানে ভ্যালু কম, স্মলার ভ্যালু এটার তুলনায়, তার মানে হচ্ছে এটা ওল্ডার আগে আসছে, এই জন্য T4 কি করবে, ওয়েট করবে। যেহেতু T4 তুমি বড় আগে আসছো, তুমি আমার কাছে পরবর্তী লোকের কাছে চাইতেছো ডাটাটা, তুমি একটু ওয়েট করো আমি তোমাকে পরে ডাটাটা দিতেছি, এটা বুঝাইতেছে, এটা একটা স্কিম। আর আরেকটা যদি হইলো যে T16 যদি T15 এর কাছে ডাটা চায়, T16 বললো যে দেখেন আমাকে একটু ডাটাটা দেন, যেহেতু T16 ছোট এই জন্য ডাটাটা রোল ব্যাক করবে, মানে T16 আসলে ডাটাটা মেইন না, তুমি পরে পাবা। কেন পরে পাবা আমি আপনাকে বুঝাই। যেহেতু T14 আগেই ডাটাতে চায় বসছে T15 এর কাছে, তাহলে T15 এর প্রথম প্রায়োরিটি হচ্ছে যে ওর কাজটা আগে কমপ্লিট করবে, T14 বসে ওয়েট করবে, T15 এর কাজ শেষ হওয়ার পরে T14 কে ডাটাটা দিয়ে T14 ডাটা শেষ করার পর তারপরে যে চাবে তাকে দিবে, এটাই তো লজিক্যাল। এখন T16 যখন চাইবে T15 এর কাছে তুমি আমাকে কিছু ডাটা দাও, তখন T15 যেহেতু ছোট আর T15 এর কাজ হচ্ছে প্রথমে ডাটাটা দিবে হচ্ছে T14 কে, তাহলে T15 কোনোদিনই T16 কে ডাটা দিতে পারবে না, এটা তো দেখাই যেতেছে ক্লিয়ারলি। এই জন্য T16 টা রোল ব্যাক করে, মানে ডাই মানে মরে যায়, এই জন্য T16 এর কাজটা তখন সাথে সাথে অফ হয়ে যায়, শুধু T14 ডাটাটা নিয়ে T15 এর কাছ থেকে কাজটা করে। এই জন্য T14 যে ওয়েট করতেছে এটাকে বলা ওয়েট, আর T16 যে মারা যেতেছে এটাকে ডাই, এখন এই জন্য বলা হচ্ছে ওয়েট এন্ড ডাই স্কিম এটাকে। আচ্ছা, দেন হচ্ছে আরেকটা স্কিম হচ্ছে এটা ঠিক উল্টাটাই, আর কিছু না, জাস্ট ওন্ড এন্ড ওয়েট। আচ্ছা, ওন্ড এন্ড ওয়েট হচ্ছে, ওন্ড মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়া বা ব্যথা পাওয়া, আঘাত করা, আর ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, এটা জাস্ট উল্টাটাই আর কিছুই না। যে আমি যদি এরকম ধরি যে ধরে নেন T14, T15 আর T16 তিনটা ডাটা আছে, তিনটা ট্রানজেকশন আছে, তিনটা ট্রানজেকশন একইভাবে ধরেন T14 বলতেছে T15 কে যে আমাকে ডাটা দাও,
এটা এখানে ডাটা চাচ্ছে, তখন সে কি করবে, T15 করবে কি, রোল করবে, রোল ব্যাক করবে, এই যে প্রিন্টেড আগে যেটা এটা এটার সাথে সাথে কি করবে, রোল ব্যাক করবে T15টা। তখন যেটা হবে যে দেন ডাটা আইটেম উইল বি প্রিন্টেড ফ্রম T15 and T15 will roll back, সাথে সাথে T14 কে ডাটাটা দিয়ে দিবে, ওয়েট করাবে না। আর T15 কি করবে, নিজে ক্ষতিগ্রস্ত হবে, মানে আমি নিজে মরে আরেকজনকে ডাটাটা দিয়ে দিলাম, এটা হচ্ছে সহজ ভাষায়। আর T16 যদি চায় T15 এর কাছে যে আমাকে ডাটা দাও, তাহলে T16 কে বলবে যে দেখো আমার তো কাছে নাই, তুমি ওয়েট করো, এই, কারণ ওর কাছে তো নাই, আছে T14 এর কাছে, এই জন্য T14 থেকে সে ডাটা নিয়ে দিবে, কিন্তু T15 লাস্টে নিজে ক্ষতিগ্রস্ত হবে আর কি। এই জন্য T15 যে মারা যাইতেছে নিজে নিজে, মানে ক্ষতিগ্রস্ত হইতেছে, এই জন্য নিজেকে ক্ষতি করে সে আরেকজনকে ওয়েট করাইতেছে, এটা বুঝাচ্ছে। ওখানে আর কয়টা আছে দোকানে, দুটো আছে। আচ্ছা এখন দেখেন 60 টাকা, আর তোমার ওই ইন্ডিয়ান মাল তো ওর কাছে তখন পাওয়া যায়। ওই তো 1560 টাকা। মাইক্রোফোনটা অফ করো। ও আবার বলিল যে আচ্ছা সো এখানে দুই ধরনের আপনার ট্রানজাকশনের হচ্ছে, ডেডলকের প্রিন্টেড আর কি স্কিম দেখানো হয়েছে। তবে আশা করি যে এগুলি থিওরিটিক্যালি বুঝতে পারবেন, মানে জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে শর্টে। আচ্ছা, তো আমরা আমাদের আর বাকি আছে ডেডলক ডিটেকশন এন্ড রিকভারি, এটা খুব ছোট একটা টপিকস, এটা ইনশাআল্লাহ আমরা আর একটা ব্রেক দেই, ব্রেকের পরে ইনশাআল্লাহ এটা শুরু করব। আচ্ছা, যতটুকু আমরা পড়াইছি এর মধ্যে কোনো প্রশ্ন আছে যে আর একটু বুঝাই দিতে হবে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু বলেন। স্যার এই জিনিসগুলি পড়ার পরে প্রশ্ন আসবে স্যার, তখন বলবো স্যার। হ্যাঁ, এটা রিভিউ ক্লাসে বলা যাবে, কিন্তু আমি তো আপনাদের টপিক দেখাই দিছি, আর একটা ছোট টপিকসই বাকি আছে, এই টপিকটা দেখাই দিলে মোটামুটি ডেডলকটা বুঝে যাবেন। যেহেতু এটা এক্সাম্পল বেস, সো এক্সাম্পল গুলি আপনারা একটু নিজেরা ভালো করে নিজের মতো সাজায় লিখবেন। বেশি কঠিন না, মানে কমপ্লেক্স কিছুই না, জাস্ট কিছু লেখা ভালো করে বুঝতে হয় আর কি। আচ্ছা, আমাদের লাস্ট ক্লাসে মনে হয় দুইটা গ্রুপ ছিল যাদের ল্যাব নিতে পারিনি আমি, ভাইবাটা আর কি। তো আজকে আমরা 8:30টার দিকে অথবা 8:15 সামথিং একটা সময়ে, মানে এই চ্যাপ্টারটা, এই টপিকটা শেষ করার পরে ওই ল্যাবের ওই পার্টটা আমরা ইনশাল্লাহ দেখে নিব, তখন সাবমিট করলে হবে। স্যার আমাদের এখন ব্রেক কত টাইমের? 15 তো 30 মিনিটস নেন, 25-30 এরকম। ওকে স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আর কারো? ঠিক আছে, তাহলে আমরা এক্স্যাক্টলি 20 বাজে, সো 50 মধ্যে ইনশাল্লাহ আসবো।